নমস্কার বন্ধুরা, বাংলার ইনভেস্টর ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। চ্যানেলে প্রথমবার এসে থাকলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। তো চলুন প্রথমে এফআইআই এবং ডিআইআই এদের যে ডেটা সেটা একবার দেখে নিই। এইখানে যেমনটা দেখতে পাচ্ছেন আজকের দিনেও এই এফআইআই এদের তরফ থেকে ভারী সেলিংই দেখা গেছে। এই এফআইআই আজকের দিনে ৬,০৩০ কোটি টাকা শেয়ার বিক্রি করেছে এবং এই যে ডিআইআই এরা ক্যাশ মার্কেটে এই ৬,৯৭১ কোটি টাকা শেয়ার কিনেছে এবং দেখতে পাচ্ছেন এই মাস শুরু হওয়ার পরেই এই যে চারখানা ট্রেডিং সেশন গেছে সেখানে এই এফআইআই প্রায় বলতে পারেন ২১,০০০ কোটির কাছাকাছি শেয়ার বিক্রি করে ফেলেছে এবং তার যে ইম্প্যাক্ট সেটা আমরা মার্কেটের উপরেও দেখতে পাচ্ছি। অনেকের পোর্টফোলিওতে এই ২ থেকে ৩ দিনে এই যে পতন সেটা অনেকটা বেশি হয়েছে। যদি এর আগের ডেটা দেখেন দেখতে পাচ্ছেন এর আগের মাসে এই যে এফআইআই এদের টোটাল সেলিং ছিল ৬,৬৪০ কোটি। তার আগের মাসে দেখতে পাচ্ছেন টোটাল সেলিং এটা ছিল ৪১,৪৩৫ কোটি। তার আগেই ৩৪,৩৪৯ কোটি। এগুলো এক একটা গোটা মাসের সেলিং এবং সেখানে দেখতে পাচ্ছেন এই মাস শুরু হতে এই মাত্র চারখানা ট্রেডিং সেশনে এর অর্ধেকের কাছাকাছি শেয়ার এই যে এফআইআই এরা বিক্রি করে দিয়েছে এবং এই কারণে পোর্টফোলিও ওয়াইজ এবং তার সঙ্গে সঙ্গে মার্কেট ওয়াইজ ভালো পতনও আমরা দেখতে পাচ্ছি এবং তারই সঙ্গে সঙ্গে আমেরিকান মার্কেট এখান থেকেও খারাপ সংকেত আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই যে ডাউ জোন্স এটাই গত ৫ দিনে ৩.৫% ডাউন হয়ে গেছে এবং আজকেই দেখতে পাচ্ছেন এই যখন শুরু হয়েছিল একটা বড় গ্যাপ ডাউন হয়েছিল, মানে এই নিচে থেকে এতটা রিকভার করার পরেও দেখতে পাচ্ছেন ১.৮৭% ডাউন, এই ৮৯৬ পয়েন্ট পড়ে গেছে এবং এরই সঙ্গে সঙ্গে এই যে নাসডাক কম্পোজাইট এখানেও এই পতন অনেকটা বড়। যেই মুহূর্তে ভিডিওটা রেকর্ড করছি এখন এই যে নাসডাক কম্পোজাইট এটাই ১.৫% নিচে ট্রেড করছে। আর এই আমেরিকান মার্কেটে এত বড় পতনের কারণ কি? যেমনটা দেখতে পাচ্ছেন এই স্পাইক অয়েল মানে অয়েলের প্রাইস এটাও বৃদ্ধি পাচ্ছে। তার সঙ্গে সঙ্গে আমেরিকার যে জবের ডেটা সেটা সামনে এসেছে, মানে পেরোলের ডেটা, কত মানুষ কাজ পেলো বা কত মানুষ কাজ হারালো সেই ডেটা সামনে এসেছে এবং এই ডেটাগুলো আসার পরেই মার্কেটে এত বড় পতন আসছে। এইখানে দেখতে পাচ্ছেন এই নন ফার্ম পেরোল যে ডেটা সেটাই ৯২,০০০ পড়ে গেছে, মানে ৯২,০০০ মানুষ কাজ হারিয়েছেন। এর আগের মাসে মানে জানুয়ারি মাসে এই ১,২৬,০০০ মানুষ কাজ পেয়েছিলেন নতুন করে, সেখানে ৯২,০০০ জন মানুষ কাজ হারালো এবং তার সঙ্গে সঙ্গে মার্কেটের যে অনুমান ছিল তার থেকেও এই ডেটা খুব খারাপ। এই মার্কেট দেখতে পাচ্ছেন এই ইকোনমিস্ট যে পোল সেখান থেকে এরকম অনুমান আসছিল যে এই ফেব্রুয়ারি মাসে ৫০,০০০ নতুন কাজ যোগ হবে, তো কোনো কাজ তো যোগ হয়নি, বরঞ্চ উল্টো দিকে দেখতে পাচ্ছেন ৯২,০০০ জনের কাজ বন্ধ হয়ে গেছে। তো আমেরিকাতে বিভিন্ন প্রবলেম চলছিল, বিভিন্ন স্ট্রাইকও চলছিল, তার সঙ্গে সঙ্গে এই এআই রিলেটেড অনেক কোম্পানি তাদের যে কর্মচারী তাদের কাজ ছাড়িয়েছে। তো সেই সব কিছুর কারণেই এইখানে দেখতে পাচ্ছেন এই কাজ হারানোর যে পরিমাণ সেটা আস্তে আস্তে বাড়ছে এবং আনএমপ্লয়মেন্ট রেটের যদি কথা বলি দেখতে পাচ্ছেন আগে এই যে ডেটা এটা ছিল ৪.৩% এবং সেই যে ডেটা সেটাও বেড়ে গেছে ৪.৪% এসে গেছে, মানে আগে ৪.৩% মানুষের হাতে কাজ ছিল না, এখন সেই ডেটা বেড়ে হয়ে গেছে ৪.৪%। অনেক মানুষের হাতে বর্তমানে কাজ নেই, আর মানুষের হাতে কাজ নেই মানে মানুষ এই যে খরচা সেটাও করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন এই যে তেলের প্রাইস সেটাও বাড়ছে, যার কারণে ইনফ্লেশন বাড়বে এবং এই খরচা না করতে পারার কারণে এই যে জিডিপির ডেটা তার উপরেও নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে এবং কিছু কিছু ডেটা খারাপ আসার কারণে এই আমেরিকার যে রিজার্ভ ব্যাংক রয়েছে তারা রেট কাটও করতে পারছে না। এখানে যেমন দেখতে পাচ্ছেন এই এআই এর মাধ্যমে কি হচ্ছে, এই এন্ট্রি লেভেল যে ওয়ার্ক সেগুলোকে এআই রিপ্লেস করে ফেলতে পারছে, মানে প্রাথমিক পর্যায়ের যে কাজ সেগুলোই এআই এর মাধ্যমেই করা সম্ভব হয়ে উঠছে। আর এআই এটাও বর্তমানে একটা গুরুত্বপূর্ণ জিনিস। কিছুদিন আগেই যেমন দেখতে পাচ্ছিলেন এই ইউএস প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প তিনি কি করেছিলেন, তিনি এই গভর্নমেন্টকে নির্দেশ দিয়েছিলেন কিসের ব্যাপারে, এই যে অ্যানথ্রোপিক এআই রয়েছে তার সঙ্গে সমস্ত কাজ বন্ধ করার ব্যাপারে। কারণ এই ডোনাল্ড ট্রাম্প তিনি এই অ্যানথ্রোপিক এই কোম্পানিটাকে বলেছিলেন এই ডিফেন্স সেক্টরে তাদের পুরোপুরি সহযোগিতা করার ব্যাপারে, মানে তাদের যে ফুল পোটেন্সিয়াল সেটাই আমেরিকার যে ডিফেন্স সেটাকে দিতে বলছিল, কিন্তু অ্যানথ্রোপিক তারা এই ব্যাপারে রাজি হয়নি। তো সেই ব্যাপারেই ডোনাল্ড ট্রাম্প এই কোম্পানিটাকে পুরোপুরি ব্যান করে দিয়েছে এবং এই কোম্পানির যে এআই সেটাও বিভিন্ন কোম্পানি কাজে লাগাতো। যেমন দেখতে পাচ্ছেন এই পালান্তির এরাও এই যে অ্যানথ্রোপিকের এআই তার ব্যবহার করত এবং যেহেতু আমেরিকার সরকারের নির্দেশে এই অ্যানথ্রোপিক এআই এর ব্যবহার বন্ধ করতে হবে সেই কারণে পালান্টির নামক যে কোম্পানিটা সেটাও কিছুটা চ্যালেঞ্জের মুখে পড়েছে, মানে এআই রিলেটেড বিভিন্ন প্রবলেমও কিন্তু দেখা যাচ্ছে। এরপরে ইন্ডিয়ান ইডিয়ার গুলো কেমন পারফর্ম করছে, আমাদের ইন্ডিয়ান মার্কেটেও দেখতে পেয়েছিলেন এই যে আইটি কোম্পানিগুলো এগুলো কিছুটা ভালো পারফর্ম করেছিল, আইটি ইন্ডেক্সও সবুজে বন্ধ হয়েছিল। সেরকমই দেখতে পাচ্ছেন এই যে ইনফোসিসের রেডিয়ার এটাও সামান্য সবুজে বন্ধ হয়েছে, এই উইপ্রো রেডিয়ার এটাও এই 3% বাড়া রয়েছে। তারপরে এইচডিএফসি ব্যাংকের রেডিয়ার এখন এই 2.31% ডাউন, আইসিআইসিআই ব্যাংকের রেডিয়ার 1.91% ডাউন। আর আমাদের ইন্ডিয়ান মার্কেটে এই যে ব্যাংকিং কোম্পানিগুলো এগুলোও পড়েছে। তারপরে ডক্টর রেড্ডি ল্যাব এটা সামান্য সবুজে এবং তার সঙ্গে সঙ্গে যাত্রা অনলাইন এটাও প্রায় 1% সবুজে এই মুহূর্তে ট্রেড করছে। আর এই গিভ নিফটি এখান থেকে কেমন সংকেত আসছে, তো মূলত এই গিভ নিফটি এর উপর যে ইম্প্যাক্ট সেটাই আমেরিকান মার্কেটের মতোই দেখা যাচ্ছে। এই মুহূর্তে
মুহূর্তে দেখতে পাচ্ছেন এই যে গিভ নিফটি এটাই 231 পয়েন্ট নিচে রয়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্রুড অয়েল এখান থেকে যে সংকেত সেটা আরো বেশি খারাপ হচ্ছে। যেমনটা দেখতে পাচ্ছেন এই রিসেন্ট কয়েক মাসের মধ্যে এই যে ক্রুড অয়েল এটাই সর্বপ্রথম এই যে 90 এর গন্ডি সেটাকে ছাপিয়ে গেল। আমরা এই ব্রেন্ট ক্রুডের কথা বলছি। এই মুহূর্তে প্রায় 6.23% বাড়া রয়েছে এবং যদি চার্টের হিসেবে দেখি দেখতে পাচ্ছেন আজকের দিনের হাই কত ছিল। এই ওপরে দেখতে পাচ্ছেন এইখানটা দেখবেন এই 91.89 আজকের দিনের হাই রয়েছে এবং এর আগে এই যে ক্রুড অয়েল এটা কোন সময় এরকম জায়গাতে চলছিল। তো চলুন এই যে ক্যান্ডেলস্টিক এগুলো একটু ছোট করে নিই। এর আগে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল এটাই 2024-এর এপ্রিল মাসের মাঝামাঝি সময় করে এরকম জায়গাতে চলছিল। এই এপ্রিল মাসে দেখতে পাচ্ছেন এই যে ক্রুড অয়েল এটাই 90 এর লেভেলে ছিল, কিন্তু তারপরে আস্তে আস্তে এই যে ক্রুড অয়েল সেটা নিচের দিকেই পড়ছিল এবং তারপরে এই যুদ্ধ পরিস্থিতি এটা খুব গম্ভীর রূপ ধারণ করাতে এই যে ক্রুড অয়েল সেটা এত বেশি বেড়ে গেছে। তবে এই যে ক্রুড অয়েল এটা বেশিরভাগ সময় নিচের দিকেই থাকে। যখন কোনো কিছু গ্লোবাল টেনশন বৃদ্ধি পায় তখন এই যে ক্রুড অয়েল এখানে সাডেন জাম্প দেখা যায়। যেমনটা আরো লম্বা যদি চার্ট দেখেন বেশিরভাগ সময়ই দেখতে পাবেন এই যে ক্রুড অয়েল এগুলো নিচের দিকেই থাকে। তবে মাঝে মাঝে অল্প কয়েকদিনের জন্য এই যে ক্রুড অয়েল এগুলো কিন্তু এই টপ লাগিয়ে দেয়। আর এমনটা নয় যে এবারে এই ক্রুড অয়েল এই এত উপরে উঠে গেছে। এর আগেও দেখতে পাচ্ছেন এই 2022-এ এই সময় করে এই যে ক্রুড অয়েল তার হাই এই 138, 140, 150 এরকম জায়গাতে চলছিল, কিন্তু এই যে টপ লেভেল এখানে কিন্তু ক্রুড অয়েল এটাই বেশি দিন থাকে না। যেমনটা আমরা কিছুদিন আগেও মানে ডিসেম্বরে এই যে ক্রুড অয়েল সেটাই 60-এর কাছাকাছি ঘুরতে দেখেছি। আর এর সঙ্গে আরো একটা যে চিন্তার ব্যাপার সেটা হচ্ছে আমাদের এই ইন্ডিয়ার রুপি এটাও দুর্বল হচ্ছে। দেখতে পাচ্ছেন এই 92-এর কাছাকাছি পৌঁছে গেছে। তো চলুন একবার ক্যালকুলেশন করে বুঝিয়ে দিই এই ইন্ডিয়ান রুপি দুর্বল হচ্ছে এবং তার সঙ্গে সঙ্গে ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, তো আমাদের ইন্ডিয়ার জন্য কিরকম কি ক্ষতি হবে। তো চলুন এখানে দেখতে পাচ্ছেন ক্যালকুলেটর খুলে নিয়েছি। কিছুদিন আগে যখন এই রুপি 90-এর কাছে ছিল এবং তার সঙ্গে সঙ্গে এই যে ক্রুড অয়েল মানে ব্রেন্ট ক্রুড যেটা 70-এর কাছাকাছি ছিল, এই ধরে প্রথমে হিসাব করব। তো এখানে দেখতে পাচ্ছেন এই রুপি কত ছিল বললাম এই 90 ছিল, আর এই ক্রুড অয়েল এটা কতই চলছিল, ক্রুড অয়েল চলছিল 70-এ ইন্টু 70। তো আমরা কেন এখানে 90 নিলাম, কারণ এই যে ক্রুড অয়েলের প্রাইস 70 যেটা ধরলাম এটা কি হিসাবে, এটা ডলারের হিসাবে। তো আমাদের এই ক্রুড অয়েল কিনতে গেলে কি করতে হবে, আমাদের যে ইন্ডিয়ান রুপি সেটাকে প্রথমে ডলারে কনভার্ট করতে হবে। তো সেই হিসাবে এই 90 ধরেছি এবং এখানে 70 নিয়েছি, যেটাই ক্রুড অয়েলের ডলার হিসাবে প্রাইস। তো কত হচ্ছে, যেমনটা দেখতে পাচ্ছেন এই 6300 হচ্ছে। আর বর্তমানে ক্রুড অয়েল কত, বর্তমানে ক্রুড অয়েল 90 রয়েছে, মানে এক ব্যারেল ক্রুড অয়েল এই 90 বিক্রি হচ্ছে। তো এটা ধরুন এবং তার সঙ্গে সঙ্গে কি হচ্ছে এই যে ইন্ডিয়ান রুপি এটা 92 পৌঁছে গেছে। তো ইন্টু 92 এখানে দেখতে পাচ্ছেন কত হচ্ছে 8280। এবার এই 8280 থেকে এর আগেরটা বিয়োগ করব। 8280 মাইনাস এর আগে কত হলো 6300। তো কত দেখতে পাচ্ছেন এই একটা ব্যারেলে এই অল্প কয়েকদিনেই প্রায় 1980 টাকার মতো বেশি দিতে হচ্ছে। আর আমাদের ইন্ডিয়া দিনে তো শুধুমাত্র এক ব্যারেল ক্রুড অয়েল আমদানি করে না। এইখানে যদি হিসাব দেখেন দেখতে পাচ্ছেন এক দিনে আমাদের ইন্ডিয়াতে এই 55 লাখ ব্যারেল ক্রুড অয়েল আসে। তো বুঝতে পারছেন এই এক ব্যারেলে প্রায় 2000 টাকার কাছাকাছি বেশি দিতে হচ্ছে এবং সেই হিসাবে এই 55 লাখ ব্যারেলে কত পরিমাণে বেশি টাকা খরচ করতে হবে। তো এর ফলে কি হবে, আমাদের যে ইনফ্লেশন সেটা বেড়ে যাবে। কারণ এই যে বিভিন্ন সবজি যেগুলো এই রাজ্য থেকে ওই রাজ্যে যাচ্ছে, তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে পরিবহনের জিনিস সেগুলোতে এত কস্ট কিসের জন্য হয়, কারণ এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটার জন্য হয়। কারণ এই ক্রুড অয়েলের প্রাইস বাড়লে এই তেলের যে দাম সেটাও বেড়ে যায় এবং এসব কারণেই দেখতে পাচ্ছেন মার্কেট আগে ভাগেই এটাকে ভেবে নিচ্ছে যে পরবর্তীকালে এই তেলের দাম বাড়ার কারণে আমাদের যে ইনফ্লেশন সেটা বেড়ে যাবে এবং জিডিপির ওপর নেগেটিভ ইম্প্যাক্ট পড়বে। এবং তারই সঙ্গে সঙ্গে এই জিনিসটাও খারাপ, দেখতে পাচ্ছেন এই প্রথমবারের জন্য কি হচ্ছে আমাদের ইন্ডিয়া আমরা কোন ক্রুড অয়েল বেশি আমদানি করি, এই ব্রেন্ট যে ক্রুড সেটা বেশি আমদানি করি। কিন্তু তারই সঙ্গে সঙ্গে আমরা এই কোভিডের পর থেকে রাশিয়ান যে উরালস এই যে ক্রুড অয়েল রয়েছে এটাও আমদানি করা শুরু করেছি। কিন্তু এই প্রথমবারের জন্য কি হচ্ছে এই ব্রেন্ট ক্রুডের থেকেও এই যে রাশিয়ান উরালস রয়েছে তার যে দাম সেটা বেশি হচ্ছে। মানে আমাদের এখন যে রাশিয়ার থেকে ক্রুড অয়েল কেনার কথাবার্তা চলছে সেটা কিনতে গিয়ে এই যে ব্রেন্ট ক্রুডের প্রাইস তার থেকে প্রায় 4 থেকে 5 ডলার বেশি দিয়ে এই ক্রুড অয়েল এটা আমদানি করতে হচ্ছে। মানে খরচ আরো বেশি বাড়ছে। তো কি জন্য বাড়ছে, এখন কি যুদ্ধকালীন পরিস্থিতি বলে রাশিয়া এই ক্রুড অয়েলের প্রাইস বাড়িয়ে দিচ্ছে, সেরকমটা নয়। কিসের জন্য এই ক্রুড অয়েলের প্রাইস বাড়ছে, কারণ এই যে স্টেট অফ হরমুজ সেটা বন্ধ রাখা হয়েছে। তো এর ফলে কি হচ্ছে এই যে ফ্রেট এক্সপেন্সেস সেটা বেড়ে যাচ্ছে, মানে ঘুরপথে এই যে তেল সেটা এক্সপোর্ট করতে হচ্ছে। তার কারণে কি হচ্ছে আগে দেখতে পাচ্ছেন একটা ভেসেল পিছু এই যে খরচ এটা থাকতো $10 মিলিয়ন থেকে $12 মিলিয়ন। তো সেই একই ভেসেলস এখানে যে খরচ সেটা বর্তমানে হচ্ছে এই $15 মিলিয়ন। আর এই যে এক্সপেন্সেস এটা যে বেড়ে যাচ্ছে এটার কারণে কিন্তু এই যে ক্রুড অয়েলের প্রাইস সেটা এই ব্রেন্ট ক্রুডের থেকে বেড়ে গেছে। তবে এই যে ক্রুড অয়েলের প্রাইস বেড়েছে এবং তার সঙ্গে সঙ্গে এই যে মুভমেন্ট তৈরি হয়েছে কিছু কিছু কোম্পানির জন্য ভালো, যেমনটা দেখতে পাচ্ছেন এই রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ লিমিটেড এটাই 1.27% বেড়েছে। তো এটা কি এই খবরে বেড়েছে যে রাশিয়ার তরফ থেকে আমরা ক্রুড অয়েল কিনছি, না এই খবরে বাড়েনি। এই সময় এদাটা একটা খবর রয়েছে
যে আমাদের ইন্ডিয়ান রিফাইনারি এরা এই রাশিয়ান অয়েল কিনছে, এবং তার সঙ্গে সঙ্গে এই আমেরিকার তরফ থেকে এটা বলা হয়েছে আমাদের ইন্ডিয়া বর্তমানে এই রাশিয়ান ক্রুড অয়েল এটা কিনে সেটাকে পরিশোধিত করে অন্যান্য যে দেশ রয়েছে সেখানেও বিক্রি করতে পারবে। তো এই সময় রিলায়েন্স ইন্ডাস্ট্রি তারা কি করবে, এরা বেশি পরিমাণে তেল কিনবে এবং সেই যে পরিশোধিত তেল সেটা আরো অনেক যে দেশ রয়েছে সেখানে বেশি দামে বিক্রি করতে পারবে। তো এই খবরে কিন্তু রিলায়েন্স ইন্ডাস্ট্রি এটা বেড়েছে। আর এই যুদ্ধের পরিস্থিতি কি, আজকে ডোনাল্ড ট্রাম্প এনার তরফ থেকে অফিসিয়াল যে বক্তব্য সেটা এসেছে। তো তিনি কি বলছেন এইখানে দেখুন, নো ডিল উইথ ইরান এক্সেপ্ট আনকন্ডিশনাল সারেন্ডার, মানে ইরানের সঙ্গে কোন রকম ডিলে এই আমেরিকা রাজি নয়, এরা পুরো নিঃশর্ত সারেন্ডার চাইছে। মানে ইরান যদি নিঃশর্তভাবে সারেন্ডার করে দেয় তবেই এই যে যুদ্ধ সেটা থামবে। এবং দেখতে পাচ্ছেন এটা কোনো আনঅফিসিয়াল নিউজ নয়, এই ডোনাল্ড ট্রাম্প তার যে ট্রুথ সোশ্যাল অ্যাকাউন্ট রয়েছে সেখান থেকে এটা পোস্ট করে দিয়েছেন। এইখানে দেখতে পাচ্ছেন দেয়ার উইল বি নো ডিল উইথ ইরান এক্সেপ্ট আনকন্ডিশনাল সারেন্ডার, এবং তারপরে কি আফটার দ্যাট অ্যান্ড দ্য সিলেকশন অফ এ গ্রেট অ্যান্ড অ্যাকসেপ্টেবল লিডার্স, মানে তারপরেই আমেরিকা তারাই ইরানের জন্য একটা ভালো এবং অ্যাকসেপ্টেবল যে লিডার সেটা ঠিক করবে। এবং আরো অনেক কিছু বলেছেন, উই আর মেনি অফ আওয়ার ওয়ান্ডারফুল অ্যান্ড ভেরি ব্রেভ অ্যালাইজ অ্যান্ড পার্টনার্স উইল ওয়ার্ক টায়ারলেসলি টু ব্রিং ইরান ব্যাক ফ্রম দ্য ব্রিঙ্ক অফ ডিস্ট্রাকশন মেকিং ইট ইকোনমিক্যালি বিগার বেটার অ্যান্ড স্ট্রঙ্গার দ্যান এভার বিফোর। মানে তারা বলতে চাইছে ইরানের জন্য একটা ভালো নেতা বেছে এই যে ইরান দেশটা তাকে আরো বড়, বেটার এবং তার সঙ্গে সঙ্গে শক্তিশালী করে তুলবে। ইরান উইল হ্যাভ এ গ্রেট ফিউচার্স, মেক ইরান গ্রেট এগেন, এই মেগা এই স্লোগানটা তিনি তুলে দিয়েছেন। তবে আমাদের যে চিন্তা সেটা হচ্ছে ক্রুড অয়েল, যেমনটা দেখতে পাচ্ছেন এই কাতার তারা এই ওয়ার্নিংও দিয়েছে যে ইরানের ওয়ার এটা যদি আরো দীর্ঘমেয়াদী চলে তাহলে কি হতে পারে, এই গালফ এনার্জি এক্সপোর্ট এটাই এক সপ্তাহের মধ্যেই বন্ধ হয়ে যেতে পারে। মানে এই যে গালফ কান্ট্রিগুলো রয়েছে, এই আরব রয়েছে, তার সঙ্গে সঙ্গে এই কাতার, এই ধরনের দেশগুলো থেকে যে বিভিন্ন এনার্জি মানে তেল বলুন তার সঙ্গে সঙ্গে গ্যাস বলুন এইগুলো সাপ্লাই করা হচ্ছে। তো যদি ইরানের ওয়ার এটা আরো দীর্ঘমেয়াদী হয় তাহলে কিন্তু এক সপ্তাহের মধ্যেই এই এনার্জির যে এক্সপোর্ট সেটা বন্ধ হয়ে যেতে পারে। এবং তার সঙ্গে সঙ্গে এই ওয়ার্নিংও তো দিয়েছে, দেখতে পাচ্ছেন এই ক্রুড অয়েল কুড হিট $150 পার ব্যারেল ইফ মিড ইস্ট ওয়ার কন্টিনিউজ। আর এগুলো গেল যুদ্ধ রিলেটেড খবর। আর এরপরে একটা সেক্টরকে কভার করব, সেটা হচ্ছে ব্যাংকিং সেক্টর। তো যদি আজকে মার্কেটের কথা বলি, অনেক সেক্টরই পড়েছে, কিন্তু তার মধ্যে যদি দুখানা সেক্টর দেখেন, এই যেমন ফাইন্যান্সিয়াল সার্ভিস দেখতে পাচ্ছেন 2.13% পড়েছে, এবং তার সঙ্গে সঙ্গে পিএসইউ ব্যাংক, প্রাইভেট ব্যাংক এগুলোতেও দেখতে পাচ্ছেন 2%-এর উপরে এই পতন দেখা গেছে, কিন্তু বাকিগুলো সেভাবে পড়েনি। তো এর পেছনে কারণ কি, যে ফাইন্যান্সিয়াল সেক্টরে কাজ করা কোম্পানিগুলোতে এত বড় পতন এসেছে, তার সঙ্গে সঙ্গে ইন্ডেক্স পড়েছে। এইখানে যেমন দেখতে পাচ্ছেন এই নিফটি ব্যাংক একটা শার্প পতন এই শেষের দিকে এসেছে। তার সঙ্গে সঙ্গে এখানে দেখতে পাচ্ছেন এই যে নিফটি ফাইন্যান্সিয়াল সার্ভিস রয়েছে এটাও প্রায় 2.14% পড়েছে। এইখানেও দেখতে পাচ্ছেন একটা শার্প পতন আমরা দেখতে পেয়েছি। এখানে নিউজে এটাই দেখতে পাবেন, সেন্সেক্স প্লাং, তার সঙ্গে সঙ্গে নিফটি ক্লোজ বিলো 24,450 অ্যাজ ফাইন্যান্সিয়াল স্টকস ড্র্যাগ মার্কেট লোয়ার। মানে যুদ্ধ পরিস্থিতির জন্য প্রেসার তো রয়েছে, তার সঙ্গে সঙ্গে ফাইন্যান্সিয়াল স্টকগুলোর কারণে মার্কেট পড়েছে, কারণ এই যে ফাইন্যান্সিয়াল স্টকগুলো এইগুলো খারাপ পারফর্ম করেছে। আর যেদিন মার্কেটে ফাইন্যান্সিয়াল সেক্টর এটা খারাপ পারফর্ম করবে সেদিন মার্কেটের হাল সব থেকে বেশি খারাপ হয়। কেন খারাপ হয়, কারণ এখানে দেখতে পাচ্ছেন এই নিফটির মধ্যে যে ওয়েটেজ রয়েছে, তো সেখানে ওয়েটেজ সব থেকে কার বেশি রয়েছে, এই ফাইন্যান্সিয়াল সার্ভিস এরই সব থেকে বেশি ওয়েটেজ রয়েছে, এই 37%-এর ওপরে এই ওয়েটেজ এখানে দেখতে পাচ্ছেন। এবং তার সঙ্গে সঙ্গে বড় বড় কোম্পানিরও নাম দেখতে পাচ্ছেন এইখানে, বেশিরভাগই এই ব্যাংকিং সেক্টর থেকে এই এইচডিএফসি ব্যাংক রয়েছে, তারপরে আইসিআইসিআই ব্যাংকের নাম দেখতে পাচ্ছেন, তারপরে স্টেট ব্যাংক অফ ইন্ডিয়া দেখতে পাচ্ছেন, তারপরে এই অ্যাক্সিস ব্যাংক রয়েছে, কোটাক মাহিন্দ্রা ব্যাংক রয়েছে। মানে টপ যে 10খানা কোম্পানি রয়েছে তার মধ্যে 5খানা কোম্পানি এই ফাইন্যান্সিয়াল সেক্টর থেকেই বিলং করছে, এবং এই ফাইন্যান্সিয়াল সেক্টর পড়লে এই ইন্ডেক্সের যে প্রেসার সেটা বেশি বাড়ে। তো কি খবরের কারণে ফাইন্যান্সিয়াল সেক্টরগুলো এত পড়ে গেল, এইখানে যেমন দেখতে পাচ্ছেন কারণগুলো এখানে আলোচনা করা হয়েছে। শেয়ারস অফ সেভারাল ব্যাংকিং অ্যান্ড লাইফ ইন্স্যুরেন্স কোম্পানিজ কেম আন্ডার প্রেসার টুডে আফটার দ্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া প্রপোজড টাইটার রুল অন হাউ ইন্স্যুরেন্স প্রোডাক্ট আর সোল্ড অ্যালং উইথ ব্যাংক লোন। মানে বর্তমানে কি হয়, এই যে ব্যাংক লোন এটা আপনি নিতে গেলে এর সঙ্গে আপনাকে কিছু যে ইন্স্যুরেন্স প্রোডাক্ট রয়েছে সেইগুলোকে যোগ করে তারপরে সেই যে লোন সেটা দেওয়া হয়। তো সেই ব্যাপারেই ব্যাংক তারা কিছু রুল এটা টাইট করতে চলেছে, মানে রিজার্ভ ব্যাংক। তো এরকমটা হলে কি হবে, এই ব্যাংক বলুন তার সঙ্গে সঙ্গে এই যে ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এদের যে রেভিনিউ সেখানে খারাপ ইম্প্যাক্ট পড়বে। তো কিছু যে কমন প্র্যাকটিস রয়েছে সেটার বিরুদ্ধে এই যে আরবিআই তারা গেছে। দেখতে পাচ্ছেন দা মুভ টার্গেটস এ কমন প্র্যাকটিস ইন দ্য ফাইন্যান্সিয়াল সেক্টর বান্ডেলিং ইন্স্যুরেন্স পলিসিস উইথ লোনস পার্টিকুলারলি ক্রেডিট প্রোটেকশন ইন্স্যুরেন্স। মানে আপনি এই ব্যাংকে যখন এই হোম লোন বা তার সঙ্গে সঙ্গে কার লোন এগুলো তুলতে যান, তো আপনাকে তার মধ্যে কোনো না কোনো ইন্স্যুরেন্স জোর করে দিয়েও দেওয়া হয়। তো এই ধরনের যে প্র্যাকটিসগুলো তার বিরুদ্ধে এই যে আরবিআই তারা নতুন পলিসি নিয়ে আসতে চলেছে, এবং যেটার ব্যাপারে আজকেই যে ডেডলাইন তার শেষ দিন ছিল। তো এর ফলে কি হবে, আমাদের মতো যে কাস্টমার যারা এই ব্যাংক থেকে লোন নেয় তাদের জন্য এই যে ব্যাপারটা সেটাই ট্রান্সপারেন্ট হবে। আর আমাদের জন্য ট্রান্সপারেন্ট হচ্ছে তার মানে কি, এই যে ব্যাংকিং কোম্পানিগুলো, ইন্স্যুরেন্স কোম্পানিগুলো এদের যে বিজনেস সেখানে চাপ পড়বে। যেমনটা দেখতে পাচ্ছেন ব্যাংকস অফেন সেল ইন্স্যুরেন্স প্রোডাক্ট অ্যালংসাইড লোনস। মানে আপনি লোন তুলতে গেলে আপনার যদি ইন্স্যুরেন্স এটার প্রয়োজন নাও পড়ে, তো আপনাকে বিভিন্নভাবে বুঝিয়ে দেওয়া যে এই যে ব্যাংক তারা এই যে বিভিন্ন
ইন্স্যুরেন্স রয়েছে সেগুলোকে সেল করে দেয়, যেটাকে ব্যাংক অ্যাসুরেন্স নামেও অনেকে চেনেন, যেখানে ব্যাংক কি হিসাবে অ্যাক্ট করে যে ডিস্ট্রিবিউশন পার্টনার্স ফর ইন্স্যুরেন্স কোম্পানিজ। এবং এই প্রপোজড রুলের মাধ্যমে কি হবে, এই যে রুল সেটা কিন্তু এখনো লাগু হয়নি, শুধুমাত্র প্রপোজড করা হয়েছে, দেখতে পাচ্ছেন মানে প্রস্তাব রাখা হয়েছে। ব্যাংক উইল নো লঙ্গার বি এবল টু অটোমেটিক্যালি অ্যাটাচ ইন্স্যুরেন্স পলিসিস টু লোনস, মানে ব্যাংকগুলো নিজের থেকে আর এই যে ইন্স্যুরেন্স পলিসি সেগুলো কিন্তু লোনের সঙ্গে অ্যাড করতে পারবে না। কাস্টমার্স উইল হ্যাভ টু এক্সপ্লিসিটলি এগ্রি টু বাই দ্য ইন্স্যুরেন্স প্রোডাক্ট, মানে কোনো কাস্টমার যদি নিজের ইচ্ছায় এই যে ইন্স্যুরেন্স সেটা নিতে ইচ্ছুক হয়, তবেই এই যে ব্যাংক তার এই ইন্স্যুরেন্স যে প্রোডাক্ট সেটা অ্যাড করতে পারবে। যেমনটা একটা উদাহরণও বলা হয়েছে, দেখতে পাচ্ছেন, এটা শুধুমাত্র একটা উদাহরণ, দেখতে পাচ্ছেন, আর্লিয়ার দ্য অ্যাপ অটোমেটিক্যালি অ্যাডেড এ বেভারেজ টু ইয়োর কার্ট ওয়েন ইউ অর্ডার এ মিল আনলেস ইউ রিমুভ ইট। মানে এই উদাহরণে কি বলা হচ্ছে, আপনি ধরুন এই কোনো ফুড ডেলিভারি অ্যাপের মাধ্যমে কোনো একটা খাবার অর্ডার করলেন, তো তারা তার সঙ্গে একটা যে পানীয় সেটা আপনার কার্টে অ্যাড করে দিত, এবং সেই কার্টে অ্যাড করার পর আপনি এই বেভারেজ এটাকে যদি রিমুভ না করতেন, তাহলে সেই যে অর্ডার সেখানে মিলের সঙ্গে সঙ্গে এই যে বেভারেজ সেটা অর্ডার হয়ে যেত। কিন্তু বর্তমানে কি হবে, বর্তমানে আপনি যদি এই মিল শুধুমাত্র এটাকে অর্ডার করেন, তাহলে শুধুমাত্র সেই মিল সেটাকে ডেলিভারি করতে হবে। আপনি যদি আলাদাভাবে এই বেভারেজ এটাকে অ্যাড করেন নিজের থেকে, তবেই কিন্তু এই ফুড ডেলিভারি কোম্পানিগুলো এই মিল এবং তার সঙ্গে সঙ্গে বেভারেজ এগুলো ডেলিভারি করতে পারবে। তো এটা শুধুমাত্র একটা উদাহরণ ছিল। আর এই যে ইন্স্যুরেন্স গুলো সেগুলো কার সঙ্গে সব থেকে বেশি বিক্রি করা হতো, এই হোম লোন, তার সঙ্গে সঙ্গে পার্সোনাল লোন, তারপরে রিটেল ক্রেডিট প্রোডাক্টস, এগুলোর সঙ্গে বিক্রি করা হতো। তো বর্তমানে যারা এই লোন নিতে যাচ্ছে তারা যদি এই ইন্স্যুরেন্সগুলো এগুলো নেওয়া কমিয়ে দেয়, তাহলে কি হবে, দেখতে পাচ্ছেন স্লো ডাউন ইন দিস সেগমেন্ট, মানে এই সেগমেন্টে স্লো ডাউন দেখা যাবে। যেমনটা এখানে আরো একটা উদাহরণ দেওয়া হয়েছে, তো একটা মোবাইল যে স্টোর সেটাকে ইমাজিন করুন, যেমনটা দেখতে পাচ্ছেন এই স্মার্টফোন, এদের যে সেলস সেটা অনেক বেশি হয়, লার্জ সেল বলুক, কিন্তু এখান থেকে যে প্রফিট সেটা কিন্তু মডারেট থাকে, মানে খুব বেশি প্রফিট থাকে না। কিন্তু তার সঙ্গে ধরুন আপনি স্মার্টফোন কিনতে গেলেন, তো আপনাকে এই ইয়ারফোন তার সঙ্গে সঙ্গে চার্জার্স এইগুলো কিনতে বাধ্য করা হলো, তাহলে কি হচ্ছে, এইখানে যে ভলিউম সেটা তো কম থাকবে, কিন্তু এই যে প্রোডাক্টগুলো এইখানে যে প্রফিট সেটা কিন্তু হাই থাকে। কিন্তু যদি ধরুন আপনাকে যখন জোর করা হচ্ছে ইয়ারফোন কেনার জন্য এবং চার্জার কেনার জন্য, আপনি এগুলো কিনছেন না, তো এর ফলে কি হবে, কোম্পানিগুলোর যে প্রফিট সেখানে তো কিছুটা খারাপ ইম্প্যাক্ট পড়বে। এবং তার সঙ্গে সঙ্গে অনেক ব্যাংকে এই বিভিন্ন যে পলিসি এজেন্টরা যারা এই পলিসি বিক্রি করে থাকে, তারা এরকম বিহেভ করে যে তারা ব্যাংকের কর্মচারী। তো দেখতে পাচ্ছেন ইনসাইড ব্যাংক ব্রাঞ্চেস মাস্ট বি ক্লিয়ারলি ডিস্টিংগুইজেবল ফ্রম ব্যাংক স্টাফ, মানে ব্যাংক স্টাফদের থেকে যাতে এদের আলাদাভাবে বোঝা যায় সেই ব্যবস্থা করতে হবে। তার সঙ্গে সঙ্গে আপনি যখন বিভিন্ন প্রোডাক্ট এই ব্যাংকের থেকে নেবেন, এই লোন বলুন তার সঙ্গে সঙ্গে ইন্স্যুরেন্স বলুন, তো সেইগুলোকে আলাদাভাবে দেখাতে হবে, মানে একসঙ্গে ক্লাব করে দেখানো যাবে না। তার সঙ্গে সঙ্গে ব্যাংকগুলোকে একটা ভালো ইন্টারফেসও সামনে রাখতে হবে, মানে ইউজার ফ্রেন্ডলি, যাতে কাস্টমাররা, মানে যারা লোন নিতে যাচ্ছে, তারা প্রথমেই টার্মস এবং কন্ডিশন এগুলো ভালোভাবে পড়তে পারে এবং তারপরে এই যে কনসেন্ট এটা দিতে পারে। তো অনেক মানুষ ব্যাংকে লোন নিতে যান, কিন্তু সেখানে টার্মস এবং কন্ডিশন এগুলো তো উল্লেখ করা থাকে, কিন্তু অনেক মানুষ এই টার্ম এবং কন্ডিশন এগুলো পড়েই না পড়েই তার আগে বিভিন্ন জায়গায় সই সাবুত করে দেয়। তো এর ফলে কি হয়, এই যে ব্যাংকগুলো এরাও পরে বলার সুযোগ পেয়ে যায় যে আপনি তো এখানে সই করেছেন। কিন্তু বর্তমানে দেখতে পাচ্ছেন এমন কিছু প্রস্তাব রাখা হয়েছে যাতে এই কাস্টমাররা যারা এই লোন নিতে যাবে তাদের প্রথমেই টার্মস এবং কন্ডিশন এগুলো ভালোভাবে বুঝিয়ে দিতে হবে। তার সঙ্গে সঙ্গে ব্যাংক ক্যান নট মার্কেট থার্ড পার্টি প্রোডাক্ট অ্যাজ দেয়ার ওন, মানে এই থার্ড পার্টি যে প্রোডাক্ট, মানে বিভিন্ন যে পলিসি সেগুলো ব্যাংক নিজেদের বলে মার্কেটিং করতে পারবে না। তার সঙ্গে সঙ্গে বিভিন্ন যে এজেন্টস এরাই ব্যাংকের এমপ্লয়ি হিসাবে ওজো কিন্তু দিতে পারবে না। এবং তার সঙ্গে সঙ্গে দেখতে পাচ্ছেন স্টাফ অ্যান্ড এজেন্টস ক্যান নট কল অর ভিজিট কাস্টমার্স উইদাউট প্রায়র কনসেন্ট, মানে কাস্টমারের অনুমতি ছাড়া কোনোভাবে তাদের ফোনও করা যাবে না। এবং এই প্রস্তাবের ব্যাপারে আজকেই ডেডলাইন ছিল, মানে শেষ দিন ছিল, এবং তারপরে দেখতে পাচ্ছেন আজকের দিনে এই স্টকগুলোতে ভালো পতন এসেছে। এরপরে চলুন একবার ক্রিপ্টো মার্কেট দেখে নিই। এই যে বিটকয়েন, এখানে আজকে ভালোই পতন দেখা যাচ্ছে, 3.30% পড়েছে। এবং এই যে ইথেরিয়াম রয়েছে এটা ওই 4.5%-এর উপরে ডাউন হয়ে গেছে। আর ভিডিও শেষে একবার আমেরিকান মার্কেট দেখে নেব। এই যদি ডাউ জোন্সের কথা বলি, এটা আস্তে আস্তে নিচের লেভেল থেকে রিকভারি দেখাচ্ছে। এই যদি বটম থেকে দেখেন, এখন প্রায় 1%-এর কাছাকাছি রিকভার করে ফেলেছে, যদিও এখনো এই 1.19% নিচে রয়েছে। এবং এই সঙ্গে সঙ্গে যদি নাসডাক কম্পোজাইটের কথা বলি, এই নাসডাক কম্পোজাইটও রিকভারি আসছে। এই বটম লেভেল থেকে দেখতে পাচ্ছেন প্রায় 0.5% রিকভার করেছে, যদিও এখন টোটাল এই 1% নিচে ট্রেড করছে। তো ঠিক আছে বন্ধুরা, আশা করছি ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। আপনি চাইলে এটাকে লাইক এবং শেয়ার করতে পারেন। আর শেয়ার মার্কেট সংক্রান্ত ডেইলি নিউজ আপডেট পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশে থাকা বেল আইকনটি টিপে অল অবশ্যই সিলেক্ট করে রাখবেন, যাতে পরবর্তী ভিডিওর নোটিফিকেশন আপনার কাছে সময় মতো পৌঁছে যায়। আর হ্যাঁ, ভিডিওটি শুধুমাত্র ইনফরমেশন এবং এডুকেশনাল পারপাসের জন্য বানানো হয়েছে। আমি সেবি রেজিস্টার্ড নই, তাই কোনো প্রকার শেয়ারে কোনো প্রকার বাই, সেল, হোল্ড বা অ্যাভারেজ করার কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে আপনার যে ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজার আছে তার সঙ্গে অবশ্যই আলোচনা করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।